প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিহাস পড়ি। আমরা ইতিহাস কেন পড়ি তা একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায়ে আমরা জেনেছি। আজ আমরা আরো গুরুত্বপূর্ণ কিছু বিষয় জেনে নেব এবং এই জানার মধ্য দিয়ে আমরা দুটো বিষয়ের উপরে লক্ষ্য রাখব। এক, যাতে আমার স্নেহের শিক্ষার্থীরা সম্মানিত নাম্বার পায় পরীক্ষাতে। দ্বিতীয়ত, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের নাগরিক হিসাবে যাতে তোমরা আগামী দিনে আত্মপ্রতিষ্ঠা করতে পারো, তাই পশ্চিমবঙ্গ সরকারের এটি একটি মহতী প্রয়াস। শিক্ষার্থী, আমরা ইতিহাস পড়ি। ইতিহাস কেন পড়ি এবং ইতিহাস পড়েই বা কি হবে, এই প্রশ্নে ঢোকবার আগে আমরা লিখে দিই আজ আমাদের আলোচ্য বিষয়টি কি। ইতিহাসের কাল বিভাজন, ইতিহাসের কাল বিভাজন, যার ইংলিশটা হচ্ছে পিরিয়ডাইজেশন অফ হিস্ট্রি। অ্যান্ড ক্রোনোলজি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমাদের আলোচ্য বিষয় ইতিহাসের কাল বিভাজন, পিরিয়ডাইজেশন অফ হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি। কিন্তু আলোচনা শুরুর আগে আমি কথা ও কাহিনী থেকে প্রিয় বিশ্ববরেণ্য রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট্ট একটি কবিতার অংশ বলবো। এসো শুরু করি। যাহাদের কথা ভুলেছে সবাই, তুমি তাহাদের কিছু ভোলো নাই। বিস্তৃত যত নীরব কাহিনী, স্তম্ভিত হয়ে বও। ভাষা দাও তারে হে মুনি অতীত, কথা কও কথা কও। অর্থাৎ মুনি অতীত, লক্ষ লক্ষ বছর আগে ঘটে যাওয়া ইতিহাস আজ আমাদের কাছে সজীব, প্রাণবন্ত, জীবন্ত হয়ে উঠবে। কিন্তু ইতিহাস প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর এবং হুগলি কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র মাননীয় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় তারা আক্ষেপ প্রকাশ করেছে, দুঃখ প্রকাশ করেছিল। একটু জেনে নিই রবীন্দ্রনাথ ঠাকুরের দুঃখের জায়গাটা কি ছিল এবং ঋষি বঙ্কিমচন্দ্র মহাশয়ের দুঃখের জায়গাটি কি ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, আমাদের দেশের লেখা ইতিহাস সেটা বিদেশিরা লিখেছে এবং বিদেশিরা কেবল সেই ইতিহাসে ধূলিঝড়ের কথাই লিখেছে, ঘরের কথা কিছুমাত্র পায় না। বিদেশিদের লেখা ইতিহাসে তিনি বলছেন ধূলিঝড়ের কথা আছে। কি সেই ধূলিঝড়? তিনি বলছেন বাপ বেটাতে লড়াই, ভাইয়ে ভাইয়ে লড়াই, সিংহাসন নিয়া কোন্দল, আসিয়াছে শক হুন পাঠান মোগল, তারা কি করেছে, তাদের সেই গুণ কীর্তনই আমরা শুনলাম। ঘরের কথা কোথায়, আমাদের কথা কোথায়? এটি তার আক্ষেপ। তিনি বলছেন যে ভারতীয় কোথায় ভারতের ইতিহাসে? তিনি বলছেন যেন ভারতীয়রাই এখানে নাই, কেবল যাহারা কাটাকাটি খুনোখুনি করিয়াছে তাহারাই আছে। এবং তিনি শেষে এটাও বলছেন যে সেই সকল জাতি ভাগ্যবান যারা বাল্যকালে তাদের নিজেদের দেশের ইতিহাসের সঙ্গে পরিচিত হয়। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা থেকে সুমিত, অন্বেষা, প্রবাহ, সুনিন্দিতা আমরা বুঝতে পারলাম যে আমাদের ইতিহাস আমাদেরকেই লিখতে হবে। যতক্ষণ না ভারতীয়
ভারতের ইতিহাস লিখছে ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরের কথা ইতিহাসে উঠে আসতে পারছে না বলেই কবি মনে করেছেন। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আরো কিছুটা আগে তিনি বলছেন যে বাঙালির ইতিহাস চাই। তিনি বলছেন বাঙালির ইতিহাস চাই, অর্থাৎ বাঙালি জাতির অতীতের কথা বাঙালিকে জানতে হবে। আমার অতীতের কথা, সুদীপ্ত তোমার অতীতের কথা, বৈদ্যনাথ তোমার অতীতের কথা, মিঠুন তোমার অতীতের কথা, রানা তোমার অতীতের কথা তোমাকে জানতে হবে। আমার অতীতের কথা আমাকে জানতে হবে। যতদিন না আমরা আমাদের অতীতকে জানতে পারছি ততদিন জাতি হিসাবে আমরা আত্মপ্রকাশ করতে পারবো না। সঞ্জীব, সঞ্জীব তুমি বুঝতে পারছো? আমাদের আত্মপ্রকাশ করতে গেলে আমাদের কিন্তু অতীতটাকে জানতে হবে। আমরা অতীতকে না জানলে ভবিষ্যতে পথ চলতে পারবো না, আগামী দিনে পথ চলতে পারবো না। অতীত থেকে আমরা শিক্ষা নেব আমাদের পূর্বপুরুষ কোনগুলো ঠিক করেছে, কোনগুলো ভুল করেছে। ফর এক্সাম্পল, আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে হরপ্পা সভ্যতার সৃষ্টি হয়েছে। হরপ্পা সভ্যতার মতো এক উন্নত সভ্যতা বিনাশ হয়ে গিয়েছে কেন? অতিরিক্ত বৃক্ষচ্ছেদন, গাছ কাটার কারণে। আজ আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে লিখছি একটি গাছ একটি প্রাণ, গাছ বাঁচাও প্রাণ বাঁচাও। এ বোধ ইতিহাস আমাদের দিয়েছে। তেমনি এক জাতিকে রক্ষা করতে গেলে সেই জাতির অতীত গৌরবকে জানতে হবে বলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মনে করেছেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহোদয় তার সঙ্গে জুড়ে দিয়েছেন বিদেশিদের লেখা বাঙালির ইতিহাস ভুলে ভরা, তাই বাঙালির ইতিহাস লিখতে হবে বাঙালিকেই। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আমাদের আলোচনার মধ্য দিয়ে এই দিকগুলোর উপরে আলোকপাত করব। আমরা আলোকপাত করব ইতিহাসের কতকগুলি যুগ বিভাজন রয়েছে। এই বিষয়গুলো না জানলে আমরা ইতিহাস পড়ে ঠিক মজা পারবো না বুঝতে। তাই ইতিহাসকে ছবি, ম্যাপ, কবিতা ইত্যাদি প্রভৃতির মধ্য দিয়ে সহজ সরল ও প্রাণোজ্জ্বল করে আগামী প্রজন্মের কাছে উপস্থাপিত করাই মধ্যশিক্ষা পর্ষদ তথা পশ্চিমবঙ্গ সরকারের মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, আলোচনার শুরুতেই আমরা বলবো ইতিহাসের সময়কাল, পিরিয়ডাইজেশন অফ হিস্ট্রি। হোয়াট ইজ পিরিয়ডাইজেশন? হোয়াট ইজ পিরিয়ডাইজেশন? সময়কাল কি? সময়কাল হচ্ছে কোনো একটি বিষয়কে বোঝবার জন্য একটা স্কেল দিয়ে মাপা বা একটা টাইম পিরিয়ডে বিভাজন করা। একদম ভয় পাওয়ার কিচ্ছু নেই অন্বেষা, একদম ভয় পাবে না। একটুকু আমরা আরো সহজ করে বলছি, যেটি হচ্ছে যে অতীতের সময়কাল সংক্রান্ত ইতিহাস চর্চায় প্রধানত দুটি দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে নাম্বার 1, এটি হচ্ছে রৈখিক বা লিনিয়ার। রৈখিক বা লিনিয়ার। নাম্বার 2 হচ্ছে চক্রাকার। তোমরাও লিখে নিও আমার সঙ্গে। সাইক্লিক্যাল। প্রিয় শিক্ষার্থী, আমার সঙ্গে তোমরাও লিখে নিও রৈখিক। আমরা একটু ছবিটা এঁকে দিই রৈখিকের। রৈখিকের ছবিটা হচ্ছে ঠিক এইরকম। শেষ হলো সাইক্লিক্যাল, চক্রাকার, এই জাস্ট এইটুকু বুঝে নাও। এইটুকু বুঝতে পারলে বাকিটা তোমরা বুঝতে পারবে। এই ছবিটা তীর, এটা একটা বৃত্ত বা সাইকেলের চাকা ভাবো, বাকিটা এক্ষুনি বুঝতে পারবে। রৈখিক বলতে আমরা যে ইতিহাসটা পড়ি এই ইতিহাসটা ইহুদি ইতিহাসবিদ বা ইংরেজ ইতিহাসবিদ বা ওয়েস্টার্ন ফিলোসফার তারা বলছে মানুষের
জীবনে জন্ম, যৌবনকাল, বার্ধক্যকাল, জন্ম, যৌবনকাল, বার্ধক্যকাল, বা সৃষ্টি, বিনাশ। যা সৃষ্টি হচ্ছে তার শেষ হবে, যার উদ্ভব হয়েছে তার সমাপতন ঘটবে, সমাপ্তি হবে। অর্থাৎ ইতিহাস হচ্ছে একটা সরল রেখা ধরে, সমান্তরাল রেখা ধরে প্রবাহিত হয়, এবং যা ঘটে গিয়েছে, যে সময়টা চলে গেছে, সেই সময়টা কখনো আর ফিরে আসে না। এটাকে বলা হচ্ছে রৈখিক বা তীরবৎ বা লিনিয়ার, এবং অতীতের কোনো যুগের আর পুনরাবৃত্তি হবে না। আমি আমার জীবনে আর মাধ্যমিক দিতে পারবো না। অন্বেষা, তুমি কি তোমার জীবনে আর দ্বিতীয়বার ক্লাস 8-এর অঙ্ক পরীক্ষা দিতে পারবে? ঠিক পারবে না। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি পাশ্চাত্য দার্শনিক, ইতিহাসবিদ তারা বলছেন ইতিহাস যুগ বা কাল সেটা একটা সমান্তরাল রেখা ধরে আমরা দেখতে পাচ্ছি সম্মুখের দিকে আগিয়ে চলে, অনেকটা তীরের ফলার মতো, এবং যা ঘটে গেছে সেগুলো আর কখনো ফিরে আসবে না। এই মতাদর্শে বিশ্বাস রাখছেন খ্রিস্টান ইতিহাসবিদরা, রাখছেন ইহুদি ও ইসলামিক ইতিহাসবিদরা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদি যুগের সূত্রপাত হয়, এখানে যুগের সমাপ্তি। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। অর্থাৎ সভ্যতা এক জায়গা থেকে আর এক জায়গাতে এগিয়ে চলবে, একদিন বিনাশ হবে। এই যে ইতিহাসের রৈখিক বা তীরবৎ চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাকে সমর্থন করছেন, তোমরা লিখে নিও, সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস অ্যাকুইনাস এবং ইতিহাসবিদ ইমানুয়েল কান্ট, হেগেল প্রমুখ দার্শনিক। তাহলে ইতিহাসের রৈখিক চিন্তা ভাবনাকে সমর্থন করছেন সেন্ট অগাস্টিন, সেন্ট টমাস অ্যাকুইনাস, ইমানুয়েল কান্ট, হেগেলের মতন দার্শনিকরা। অর্থাৎ সেটা একটা সমান্তরাল রেখা বরাবর চলবে। তোমরা খেয়াল করো, এখানে যদি সূচনা হয়, সূচনা, এখানে সমাপ্তি, তাহলে সূচনা থেকে সমাপ্তির দিকে চললো। এই সূচনা কিন্তু সমাপ্তির পরে আর আসবে না। ইতিহাস, হরপ্পা সভ্যতা এখানে আছে, এখানে আছে সুলতানি যুগ, এখানে মুঘল যুগ, এখানে ইংরেজ যুগ, এখানে আজকের আধুনিক যুগ। ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখানে বিরাজ করছেন। তাহলে এখানে ছিল হরপ্পা, এখানে বিরাজ করছে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহাশয়। তাহলে হরপ্পা থেকে আমরা আধুনিক যুগে অবস্থান বা উত্তরণ ঘটলাম, এবং এই আধুনিক যুগে পরে কিন্তু আর হরপ্পা ফিরে আসবে না। এটা একটা মত গেল। দ্বিতীয় যে মত আছে, সেই দ্বিতীয় মতটার নাম হচ্ছে চক্রাকার বা সাইক্লিক্যাল। এই যে দ্বিতীয় মত, আমরা আরো পরিষ্কার করে বলি, চক্রাকার বা সাইক্লিক্যাল, সাইক্লিক্যাল অর্থাৎ বৃত্তের মতো ঘুরবে। এই ভাবনা আমাদের, এই ভাবনা হচ্ছে ভারতীয় দর্শন থেকে এই ভাবনার সূত্রপাত হয়েছে। ঋষি, মনীষী, প্রাজ্ঞ দার্শনিক যারা ভারতীয় ভূখণ্ডে জন্ম লাভ করেছে, যারা উত্থান পতন কাল বিনাশ লক্ষ্য করেছে, এই ভারতবর্ষের মাটি থেকে এই চক্রাকার ইতিহাস দর্শন বা ভাবধারার সূত্রপাত হয়েছে। ইতিহাসের এই ভাবধারাতে বলা হচ্ছে যে বিভিন্ন যুগ চক্রের আকারে ঘুরে ঘুরে আসবে। অর্থাৎ আমরা জন্মান্তরবাদে বিশ্বাস করি যে মানুষের মৃত্যুর পরেও আর একটা জীবন রয়েছে। বস্তুত অন্বেষা, তুমি যেন পাপ করো না, কারণ পরের জন্মে শাস্তি পেতে হবে। আমরা যখন ক্লাস 1-এ পড়েছি, 2-এ পড়েছি, এটা আমরা শুনেছি
যে পাপ করলে শাস্তি পেতে হবে। তাই ভারতীয় দর্শন আমাদের শিক্ষার্থীদেরকে শুধু নয়, সভ্যতা প্রগতিশীলতার মানুষের কাছে এটা জানানো হচ্ছে যে সমস্ত কিছু চক্রাকারে আবর্তিত হবে এবং ঘুরে ফিরে আসবে। অর্থাৎ আমরা এখানে যদি জন্ম ধরি, এখানে আমরা ধরবো কৈশোরকাল, এখানে ধরবো যৌবনকাল, এখানে বার্ধক্য, এখানে মৃত্যু, আবার এখানে জন্ম। অর্থাৎ জীবনটা একটা চক্রের আকারে ঘুরে চলেছে। এবং হিন্দু বা সনাতনী দর্শন বা সনাতনী পুরাণ অনুসারে সমগ্র যুগটাকে তারা সত্য, ত্রেতা, দাপর, কলি এই 4টে যুগে ভাগ করেছে। আমরা ফের বলছি, সনাতন হিন্দু ধর্ম অনুসারে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি। রানা তুমি এগুলো লিখে নিও, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ। এই যে 4টে যুগ ভারতীয় দর্শন অনুসারে ঠিক এই বৃত্তের আকারে তারা ঘুরবে। অর্থাৎ এটা যদি সত্যযুগ হয়, তারপরে এসছে আমাদের ত্রেতা যুগ, তারপরে দাপর যুগ, তারপরে কলি যুগ, তারপরে আবার সত্যযুগ। অর্থাৎ বিনাশ বলে কিছু নেই। এবং আমরা দেখব এই 4টে যুগকে একত্রে বলা হচ্ছে মহাযুগ। একত্রে বলা হবে মহাযুগ। 4টে যুগকে একত্রে বলা হচ্ছে মহাযুগ। এবং 1000 মহাযুগ মিলে এবং 1000 মহাযুগ মিলে হবে এক কল্প। তাহলে 1000 মহাযুগ মিলে হবে এক কল্প। বিশিষ্ট ইতিহাসবিদ তোমরা জানো আর্নল্ড টয়েনবি, তিনি জন্ম, বৃদ্ধি এবং ধ্বংস এই চক্রে মানুষের জীবন আবর্তিত বলে অভিমত প্রকাশ করেছেন। আমরা একই সঙ্গে আর্নল্ড টয়েনবি তিনি তার বিখ্যাত গ্রন্থ আর্নল্ড টয়েনবির বিখ্যাত যে গ্রন্থ ছিল আর্নল্ড টয়েনবির যে বিখ্যাত গ্রন্থ হচ্ছে এ স্টাডি অফ হিস্ট্রি, হিস্ট্রি। আর্নল্ড টয়েনবির বিখ্যাত গ্রন্থের নাম কি? এ স্টাডি অফ হিস্ট্রি। এই গ্রন্থে আর্নল্ড টয়েনবি মিশরীয় সভ্যতা, মায়া সভ্যতা এবং প্রাচীন গ্রিসের সভ্যতার বিশ্লেষণ ও ব্যাখ্যা করে তিনি এই ভারতীয় দর্শন অনুসারে রৈখিক বা চক্রাকার ইতিহাসটিকেই তুলে ধরল। অর্থাৎ আমাদের জীবনে আবার সুযোগ ঘুরে আসবে, আমাদের জীবনে আবার অন্ধকার কেটে আলোর উদয় ঘটবে। আমরা এখানে একটু দেখে নেব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে এই চক্রাকার যে যুগ বিভাজন, এই চক্রাকার যুগ বিভাজন প্রসঙ্গে বলা হচ্ছে যে ব্রহ্মা, তোমরা জানো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সনাতন হিন্দু ধর্ম অনুসারে ভগবান ব্রহ্মার একদিন ইকুয়াল টু 1000 মহাযুগের সমান। তাহলে ভগবান ব্রহ্মার একদিন 1000 মহাযুগের সমান। এবং আমরা বলেছি মহাযুগ 1000 মহাযুগ, এবং প্রতিটি কল্পের শেষে সৃষ্টির বিনাশ ও প্রলয় ঘটবে। অর্থাৎ একটা যুগ শেষ হওয়ার পরে বিনাশ ঘটবে, প্রলয় ঘটবে, এটা হিন্দু দর্শন অনুসারে। এবং হিন্দু পুরাণে বিষ্ণুর যোগ নিদ্রা
এটাকে সময়ের চক্র নির্দেশ রূপে উল্লেখ করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, মহাভারতের কথা তোমরা সবাই জানো। যাহা নেই, যাহা আছে ভারতে তাহা আছে মহাভারতে। তাহলে মহাভারত হচ্ছে প্রাচীন ভারতীয় সনাতনী বা হিন্দু শাস্ত্র, যেটি আমাদের কাছে অত্যন্ত পবিত্র গ্রন্থ। সেই গ্রন্থে মহাভারতে সেখানে সময়কে নিত্যচল বলা হয়েছে। এবং বৌদ্ধ ধর্ম অর্থাৎ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষের মাটিতে সৃষ্টি হওয়া যে বৌদ্ধ ধর্ম, এই বৌদ্ধ ধর্মে নির্বাণ যে শব্দটির উল্লেখ রয়েছে, এই নির্বাণ শব্দটি হচ্ছে এই সত্য, ত্রেতা, দাপর, কলি বা জন্ম, মৃত্যু, বিবাহ, এই যে চক্র, এই চক্র ব্যূহ থেকে মুক্তির কথা বলা হয়েছে। অর্থাৎ নির্বাণ মানে আমরা বা মনুষ্য জাতি, মানুষের জীবনের যে চক্র, যে বৃত্ত, এই চক্র বা বৃত্ত থেকে মুক্তির কথা বলা হয়েছে বা বোঝানো হয়েছে। তাহলে ইতিহাসে আমরা সময়কালকে বুঝতে পারলাম যে ইতিহাসে সময়কে দুটো দৃষ্টিভঙ্গিতে দেখা হচ্ছে। একটা রৈখিক, যেটা তীরের ফলার ন্যায় সম্মুখ দিকে আগিয়ে চলে, যা ঘটে গিয়েছে তা ফিরে আসবে না। আর অপরপক্ষে হিন্দু শাস্ত্র অনুসারে রৈখিক বা সাইক্লিক্যাল, যেটা হচ্ছে জীবন ব্যূহ বৃত্তের মতন ঘুরবে। এটি গেল। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ইতিহাসের যুগ বিভাজন কি বা পিরিয়ডাইজেশন কি। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি না জানলে আপনারা ইতিহাস বিষয়টি বুঝতে পারবে না। আচ্ছা, প্রবাহ, তুমি কি ইতিহাসের যুগ বিভাজন বিষয়ে কিছু জানো? বেশ, আচ্ছা, বেশ, ঠিকই বলেছে। প্রবাহ যেটা বলল যে ইতিহাসে সমস্ত ঘটনাকে বোঝার জন্য বিভিন্ন যুগে ইতিহাসকে ভাগ করা হয়। তাহলে ইতিহাস বুঝতে আমাদের সুবিধা হবে। মানব সভ্যতা সবসময়ের জন্য অন্ধকার থেকে আলোর দিকে এগিয়ে চলে। এই এগিয়ে চলাটাকে যদি আমরা ছোট্ট ছোট্ট বিভাগ, উপবিভাগে ভাগ করে নিই, তাহলে আমাদের কাছে ইতিহাসটা অনেক সহজ, সরল ও প্রাঞ্জল হয়ে উঠবে। তেমনই ভাবে আমরা ইউরোপের ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো যে ইউরোপের ইতিহাস 3টে যুগে বিভক্ত। তোমরা নবম শ্রেণীতে ফরাসি বিপ্লবের কথা পড়েছ এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুসারে সমগ্র নবম শ্রেণীর ইতিহাসটা হচ্ছে ইউরোপের ইতিহাস। তাহলে ইউরোপের ইতিহাস যদি আমরা দেখি, আমরা আজকে জেনে নেব যে ইউরোপের ইতিহাস 3টে যুগে বিভক্ত। কি সেই 3টে যুগ আমি এখানে লিখে দিই। এক হচ্ছে প্রাচীন যুগ, 2 হচ্ছে মধ্যযুগ, মধ্যযুগ, 3 হচ্ছে আধুনিক যুগ। তাহলে অ্যানসিয়েন্ট ইউরোপিয়ান হিস্ট্রি, মিডিয়েভাল ইউরোপিয়ান হিস্ট্রি, মডার্ন ইউরোপিয়ান হিস্ট্রি। তাহলে প্রাচীন ইউরোপের ইতিহাসকে আমরা 3টে যুগ বা 3টে পর্বে ভাগ করলাম। আচ্ছা, আমি আমাদের জীবনকে ভাগ করছি। তাহলে আমি আমার জীবনকে ভাগ করলে কি দাঁড়াচ্ছে? আমার জন্ম হলো, আমার বিবাহ হলো এবং আমি মহাপরিণতির দিকে আগিয়ে গেলাম, সমাপ্তির দিকে আগিয়ে গেলাম। তাহলে একটা সভ্যতা, সেটাকে যদি আমরা একটা স্কেলে দ্বারা মাপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্কেল। দেখো, স্কেলের শুরুতে প্রাচীন যুগ, এটা হচ্ছে প্রাচীন যুগ। স্কেলের মাঝখানে মধ্যযুগ, স্কেলের শেষে আছে আধুনিক যুগ। এটাকে আমরা ঠিক একটা স্কেলের মতো দেখতে পারি। এবার আমরা দেখে নিই প্রাচীন যুগ কতটা সময় নিয়ে ছিল। প্রাচীন যুগ ছিল স্বর্ণাতীত কাল থেকে, অর্থাৎ মানুষের যখন সৃষ্টি হলো, মানুষ যখন খাদ্য
উৎপাদকে পরিণত হলো তখন থেকে 476 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগ। তাহলে আদিম মানুষ থেকে শুরু করে 476 খ্রিস্টপূর্বাব্দ। 476 খ্রিস্টাব্দ কেন তোমরা প্রশ্নই করতে পারো, 477 নয় কেন? কারণ 476 খ্রিস্টাব্দে একটা মাইলস্টোন। কি হয়েছিল? 476 খ্রিস্টাব্দে জার্মান সেনাপতি অডোয়েকার, তোমরা লিখে নিও, পরীক্ষায় আসতে পারে, এটা গুরুত্বপূর্ণ। 476 খ্রিস্টাব্দে জার্মান সেনাপতি অডোয়েকার তিনি রোমান সাম্রাজ্যের শেষ রোমান সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে সিংহাসনচ্যুত করে। আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা লিখে রাখবে 476 খ্রিস্টাব্দে জার্মানের সেনাপতি অডোয়েকার তিনি রোমের তথা পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট রোমুলাস অগাস্টুলাসকে সিংহাসনচ্যুত করলেন। এই ঘটনার মধ্য দিয়ে ইউরোপের ইতিহাসে প্রাচীন যুগের সমাপ্তি হচ্ছে এবং মধ্যযুগের শুরু হচ্ছে। মধ্যযুগের শুরু হচ্ছে 476 থেকে এবং মধ্যযুগের সমাপ্তি ঘটছে 1453 খ্রিস্টাব্দে। তোমরা প্রত্যেকেই প্রত্যেকেই তারিখগুলো প্রত্যেকে ইয়ারগুলো লিখে নিও। তাহলে মধ্যযুগে শুরু হচ্ছে 476 থেকে শেষ হচ্ছে 1453। তাহলে 1453 খ্রিস্টাব্দে কি ঘটলো? 1453 খ্রিস্টাব্দে এক মিরাক্কেল ঘটলো, যেটি আমি তোমাদেরকে বলেছি। আমি ছোট্ট করে সেটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে স্কেলটা আমরা মুছে দিলাম। আমি খুব ছোট্ট করে একটা ম্যাপ আঁকার চেষ্টা করছি, তোমরা প্রত্যেকেই আমার সঙ্গে থাকবে, আমরা সবাই মিলে এই ম্যাপটা তৈরি করব। কেমন? এসো। দেখো, একটা ছোট্ট ম্যাপ আঁকছি, খুব সুন্দর করে খেয়াল করবে। ঠিক হচ্ছে তো? আর একটি কথা, ম্যাপটা কিন্তু স্কেল অনুসারে নয়, আমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, এই জায়গাটাতে আছে ভূমধ্যসাগর, এই জায়গাটা আছে আটলান্টিক মহাসাগর, এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে ইটালি। তাহলে আর এই জায়গাটা হচ্ছে কৃষ্ণ সাগর, কৃষ্ণ সাগর। এই জায়গাটাকে খেয়াল করো, এই জায়গাটাকে খেয়াল করো। আর এখানে আছে ভারত, এই যে ইন্ডিয়া, ভারত। প্রিয় শিক্ষার্থী এসো, এটা হচ্ছে পর্তুগাল, এখানে আছে পর্তুগাল, এখানে আছে স্পেন, এখানে জার্মানি, এটা ইটালি, এখানে আছে রাশিয়া, এখানে আছে ইন্ডিয়া। এটা ভূমধ্যসাগর, এটা আফ্রিকা। চলো আমরা একটা জিনিস দেখি, এই যে বিরাট রোমান সাম্রাজ্য, আমরা আগের ক্লাসগুলোতে বলেছি রোমান সাম্রাজ্য 3টে মহাদেশে ছড়িয়ে পড়েছিল, এশিয়া, আফ্রিকা, ইউরোপ। এই রোমান সাম্রাজ্য এতটাই বড় হয়ে গেছিল যাকে দুটো ভাগ করা হয়েছিল। এদিকটা ছিল পশ্চিম রোমান সাম্রাজ্য, এটা পূর্ব রোমান সাম্রাজ্য। দুটো সাম্রাজ্যের বিভাজন, দুটো রাজধানী তৈরি হলো। পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী রোম, পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী এইটা কনস্ট্যান্টিনোপল বা বাইজান্টাইন। প্রত্যেকে লিখে নিও, এই যে পশ্চিম রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টিনোপল বা বাইজান্টিয়াম। এখন 476 খ্রিস্টাব্দে আমরা প্রথমেই বলেছি যে 476 খ্রিস্টাব্দে রোমুলাস অগাস্টুলাসের সিংহাসন চ্যুতির মধ্য দিয়ে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটল, ইউরোপের প্রাচীন যুগের সমাপ্তি হলো এবং 476 খ্রিস্টাব্দ থেকে ইউরোপে মধ্যযুগের শুরু হলো। মধ্যযুগের সমাপ্তি ঘটল 1453 খ্রিস্টাব্দে। লিখে নিও, 1453 খ্রিস্টাব্দে এই যে জায়গাটা তোমরা ম্যাপে দেখছো, এই জায়গাটার শাসক ছিল তোমার একাদশ কনস্ট্যান্টাইন। এখানকার শাসক ছিলেন একাদশ কনস্ট্যান্টাইন
এই একাদশ কনস্ট্যান্টাইনকে এই যে মধ্যপ্রাচ্য বা আরব কান্ট্রি, এখান থেকে একজন ইসলামীয় তুর্কি শাসক বা তুর্কি অভিজাত বা তুর্কি আক্রমণকারী, তিনি হচ্ছেন দ্বিতীয় মোহাম্মদ। এই দ্বিতীয় মোহাম্মদ, ইসলামী শাসক দ্বিতীয় মোহাম্মদ, তিনি পূর্ব রোমান সাম্রাজ্যের শেষ শাসক একাদশ কনস্ট্যান্টাইনকে পরাজিত করলেন। এই পরাজয়ের মধ্য দিয়ে ইউরোপের ইতিহাসে আমরা দেখছি যে পূর্ব রোমান সাম্রাজ্যেরও বিনাশ ঘটল। এই পূর্ব রোমান সাম্রাজ্যের বিনাশের মধ্য দিয়ে ইউরোপের ইতিহাসে শুরু হলো আধুনিক যুগ। তাহলে আধুনিক যুগ, মডার্ন ইউরোপ শুরু হলো কবে থেকে? 1453 খ্রিস্টাব্দ থেকে বর্তমান সময় পর্যন্ত। প্রিয় শিক্ষার্থী, আশা করি ইউরোপের ইতিহাসের 3টে বিভাজন স্ক্রিনশট নিয়ে নিও, লিখে নিও। আধুনিক যুগ শুরু হচ্ছে 1453। 1453 খ্রিস্টাব্দে উল্লেখযোগ্য আরো কিছু ঘটনা ঘটলো। কি ঘটলো? এসো আমরা সেটা দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, ম্যাপটার দিকে খেয়াল করো। এখানে আছে ভারত, এখানে আছে বাংলাদেশ, ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান। তাহলে ইউরোপ, এখানে আছে ইংল্যান্ড, এখানে আছে আমেরিকা, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এটা। তাহলে তোমরা খেয়াল করো, এই যে ভারতবর্ষ, এই পর্তুগাল, স্পেন, জার্মানি, ইংল্যান্ড থেকে তখন ভারতবর্ষে আসা হতো স্থলপথে। এই স্থলপথে ভারতবর্ষে আসা হতো। 1453 খ্রিস্টাব্দে যখন আমরা দেখতে পাচ্ছি মুসলিম তুর্কি সেনাপতি দ্বিতীয় মোহাম্মদ, তিনি যখন কনস্ট্যান্টিনোপল দখল করে নিল, তখন ইউরোপ থেকে যারা বণিক, যারা পণ্ডিত, তারা স্থলপথে ভারত বা ভারতীয় উপমহাদেশ বা এই অংশগুলোতে তারা আসতে পারছিল না। কেন? ইউরোপীয় বণিকদের উপরে আরবীয় বা তুর্কি মুসলিমরা অতিরিক্ত কর বসিয়ে দিয়েছিল, ট্যাক্স বসিয়ে দিয়েছিল, ট্যাক্স ইম্পোজ করে দিয়েছিল। তাই তারা বিকল্প পথ বা দ্বিতীয় পথের সন্ধান করছিল। খেয়াল করো, বিকল্প পথ, এই বিকল্প পথের সন্ধান কি না? ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগরের উপর দিয়ে তারা ভারতবর্ষে আসার প্রয়াস শুরু করলো। এবং এই আসতে গিয়েই আমরা দেখতে পাচ্ছি 1492 খ্রিস্টাব্দে, 1492 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করলো। একই সঙ্গে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা, তিনি এইখান থেকে তিনি আফ্রিকার নিচের অংশ দিয়ে চলে আসলেন ভারতবর্ষে। তাহলে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা জলপথে, নৌপথে বা জাহাজ নিয়ে ভারতবর্ষে চলে আসলেন। 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস, তিনি এখান থেকে চলে গেলেন আমেরিকা মহাদেশে। বস্তুত এই যে আধুনিক যুগের শুরু হলো, এক জায়গা থেকে আর এক জায়গায় যাতায়াত শুরু হলো মশলা, স্পাইসকে কেন্দ্র করে। এখানে আমাদের একটি জিনিস মনে রাখতে হবে যে 1453 খ্রিস্টাব্দে তুর্কি মুসলিমরা তারা বাইজেন্টাইন সাম্রাজ্য বা পূর্ব রোমান সাম্রাজ্যকে দখল করে সেখানকার যারা পণ্ডিত ছিলেন, যারা বিজ্ঞানী ছিলেন, যারা মুক্ত মনের অধিকারী ছিলেন, তাদের উপরে নির্যাতন শুরু করে। তখন তারা এই জায়গা থেকে পালিয়ে তারা চলে আসে ইতালির ফ্লোরেন্স শহরে। ফের খেয়াল করবে 1453 খ্রিস্টাব্দে দ্বিতীয় মোহাম্মদের শাসনকালে বাইজেন্টাইন বা কনস্ট্যান্টিনোপল শহর থেকে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞানী, জ্যোতির্বিদ, গণিতজ্ঞ, সাহিত্যিক, চিকিৎসক, পণ্ডিত ব্যক্তিরা তারা
তুর্কি মুসলিম আক্রমণকারীদের উৎপাতের ফলে এখান থেকে পালিয়ে চলে আসলো ইতালিতে, এবং ইতালির ফ্লোরেন্স শহরে তারা একত্রিত হতে থাকলো এবং সেখানে তারা প্রাচীন রোমান ও গ্রিক দর্শন চর্চা শুরু করলো, এবং এই প্রাচীন গ্রিক ও রোমান দর্শন থেকে তারা নতুন নতুন জ্ঞান চেতনার উদ্ভব শুরু করলো। মানবতাবাদ, হিউম্যানিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, কলোনিয়ালিজম, সাম্রাজ্যবাদ, প্রজাতন্ত্র, সাহিত্য, শিক্ষা, শিল্প, ছবি এবং বিভিন্ন ধরনের মুক্ত মনের পরিচয় দিয়ে তারা এক বিপ্লব ঘটালো, যে বিপ্লবকে আমরা বলছি রেনেসাঁস বা নবজাগরণ। এখানে যুক্তিবাদ সবার উপরে স্থান লাভ করলো। এখন এখানে একটা বিতর্ক রয়েছে যে 1453 খ্রিস্টাব্দে ইউরোপে আধুনিক যুগে শুরু হলো, এটা কি ঠিক? এ নিয়ে একদল পণ্ডিত বলছে না, তারা বলছে যে 1453 পরিবর্তে 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করলো তখন থেকে আধুনিক যুগে শুরু হয়েছে। আবার আর একদল ঐতিহাসিক কি বলছে, না না 1492 ঠিক নয়। আর একদল ঐতিহাসিক বলছে 1520 খ্রিস্টাব্দ থেকে ইউরোপে আধুনিক যুগের শুরু হলো। কেন? কারণ 1520 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপে রিফরমেশন মুভমেন্ট শুরু হচ্ছে। রিফরমেশন, REFORMATION, রিফরমেশন, AOVEMENT, প্রত্যেকে লিখে নিয়ে পরীক্ষাতে আসবার মতো। 1520 খ্রিস্টাব্দে রিফরমেশন মুভমেন্ট ইউরোপে শুরু হয়েছে। কে রিফরমেশন মুভমেন্ট? মার্টিন লুথার নামে এক পণ্ডিত, তিনি 95 থিসিস প্রকাশ করলেন। 95 থিসিসের মধ্য দিয়ে তিনি ধর্মীয় অজ্ঞতা, কুসংস্কার এইগুলো রুখে দিলেন এবং তিনি এক প্রগতিশীলতার বার্তা দিল, যে কারণে অনেকে 1520 খ্রিস্টাব্দের রিফরমেশন মুভমেন্ট থেকে আধুনিক যুগ শুরু হয়েছে বলে দাবি করছে। আবার আরেক দল পণ্ডিত বলছে না না না, ওটাও হবে না। তারা বলছে 1789 খ্রিস্টাব্দ থেকে ইউরোপে আধুনিক যুগ শুরু হয়েছে। কেন 1789 খ্রিস্টাব্দে? সুস্মিতা, সুপ্রদীপ, তোমরা জানো ফরাসি বিপ্লব হয়েছে। অর্থাৎ ফরাসি বিপ্লব ফ্রান্স থেকে সামন্ততন্ত্রকে উচ্ছেদ করেছে। ফরাসি বিপ্লব ফ্রান্স থেকে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় শ্রেণীর মানুষের উপরে অত্যাচার বন্ধ করেছে। আমরা দেখতে পাচ্ছি ফরাসি বিপ্লব ইউরোপের মাটিতে নতুনত্বের আগমন ঘটিয়েছে। শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, প্রগতি প্রভৃতি দিক ফরাসি বিপ্লব এক নতুনত্বের আমদানি করেছে বলে আর একদল মনে করছে। এখানেই শেষ নয়, আরো একদল 1688 খ্রিস্টাব্দকে আধুনিক ইউরোপের সূচনা বলে দাবি করছেন। তারা বলছে 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে যে গৌরবময় বিপ্লব ঘটেছে, 1688 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের যে গৌরবময় বিপ্লব, এই 1688 খ্রিস্টাব্দের ইংল্যান্ডের গৌরবময় বিপ্লবের মধ্য দিয়ে ইউরোপে আধুনিক যুগে শুরু হয়েছে বলে দাবি করছে। কিন্তু আমরা 1453 খ্রিস্টাব্দের দাবিটিকেই এখানে সর্বসম্মত বলে মনে করছি। যদি পরবর্তীকালে কোনো নতুন কোনো সংবাদ আসে সেটা আমরা নিশ্চয়ই জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে আসব ভারতের ইতিহাসের দিকে। তোমরা প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জানাতেও পারো। আমরা এবারে চলে আসবো ইন্ডিয়ান হিস্ট্রিতে। এখানে যে ভারতের ইতিহাসের এই সময় অবস্থাটা কেমন ছিল আমরা একটু লক্ষ্য করে নেব। প্রিয় শিক্ষার্থী, আমরা ভারতের ইতিহাসকে যদি ইউরোপের ইতিহাসের মতো বিভাজিত করি তাহলে আমরাও ভারতের ইতিহাসে 3টে যুগ পাবো।
কিন্তু এই তিনটে যুগ পাওয়ার আগে আমরা একটু বলে রাখি 1453 খ্রিস্টাব্দে ইউরোপে যে রেনেসাঁস বা নবজাগরণ হয়েছে তা যুক্তিবাদ, ব্যক্তি স্বাধীনতা, মানবতাবাদ, পোপের আধিপত্য হ্রাস এবং আমরা দেখতে পাচ্ছি প্রগতিশীলতার, সুশিক্ষিত মানুষের জয়যাত্রা শুরু হয়েছে, অন্ধকার কেটে গেছে, উদয় হয়েছে নতুন আলোর। এবং আমরা দেখব সামন্ত প্রথার মতো কুপ্রথারও বিলোপ 1453 পর থেকে ক্রমান্বয়ে শুরু করলো, যা 1861 খ্রিস্টাব্দে রাশিয়ার ভূমিদাস প্রথা উচ্ছেদের মধ্য দিয়ে তার সমাপ্তি ঘটেছিল। শিক্ষার্থী, ভারতের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখব 1800, লিখে নিও তোমরা, 1808 তখন আমাদের দেশে ইংরেজরা রয়েছে। না 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 না, ইংরেজ না, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের এটা বলতে হবে। 1808 সালে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতে, যখন বাংলাতে, সে সময় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর নামে এক পণ্ডিত, তিনি একটি বই লিখলেন যার নাম রাজা বলি। তাহলে রাজা বলি, রাজা বলি, RAJABOLI, রাজা বলি। বইটি কত সালে লেখা হলো? 1808 খ্রিস্টাব্দে। 1808 খ্রিস্টাব্দে রাজা বলি নামে যে বইটি লেখা হলো, এই বইটিতে আমরা দেখতে পাচ্ছি মিস্টার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর তিনি মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে, মহাভারতের রাজা যুধিষ্ঠিরের কাল থেকে তিনি কলিযুগ পর্যন্ত ইতিহাস লিখলেন। কলিযুগ পর্যন্ত তিনি ভারতীয় নরপতিদের বীরত্বের বর্ণনা দিলেন। এর ঠিক কিছুটা পরে 1817 খ্রিস্টাব্দ, 1817 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাচ্ছি, এর ঠিক কিছুটা পরে 1817 খ্রিস্টাব্দ, 1817 খ্রিস্টাব্দে নামটা লিখে নিও, জেমস মিল। 1817 খ্রিস্টাব্দে জেমস মিল তিনি ইংরেজ ঐতিহাসিক, জেমস মিল ইংরেজ ঐতিহাসিক 1817 খ্রিস্টাব্দে একটি বই লিখলেন। বইটির নাম হচ্ছে হিস্ট্রি অফ ব্রিটিশ, লিখে নিও নামটা। 1817 খ্রিস্টাব্দে ইংরেজ ঐতিহাসিক জেমস মিল তিনি একটি বই লিখলেন যার নাম হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। এই বইতে জেমস মিল তিনি ভারতের ইতিহাসকে 3 ভাগে ভাগ করলেন। প্রবাহ কয়টি ভাগে? 3 ভাগে ভাগ করলেন। কি কি ভাগ? একটি ভাগ হচ্ছে হিন্দু যুগ নাম্বার 1, হিন্দু যুগ। নাম্বার 2 মুসলিম যুগ। নাম্বার 3 হচ্ছে হিন্দু যুগ, মুসলিম যুগ। নাম্বার 3 হচ্ছে ব্রিটিশ যুগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি জেমস মিল 1817 খ্রিস্টাব্দে হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থে তিনি ভারতের ইতিহাসকে 3টে যুগে ভাগ করলেন। প্রথমে হিন্দু যুগ, দ্বিতীয় মুসলিম যুগ, তৃতীয় ব্রিটিশ যুগ। হিন্দু যুগ মানে কি? প্রাচীন ভারত। প্রাচীন ভারতের রাজারা ছিলেন হিন্দু এবং এই প্রাচীন ভারতের হিন্দু রাজারা তারা শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞানে সমগ্র বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে, সমগ্র বিশ্বকে চকিত করেছিল। এটি জেমস মিল বলছেন। জেমস মিল বলছেন হিন্দু শাসকদের মধ্যে নেগেটিভিজমও ছিল, ব্যর্থতাও ছিল, কিন্তু তাদেরকে তিনি বলেছেন
তারা যথেষ্ট ভালো ভেবেছেন, ভালো কিছু করেছেন। কিন্তু জেমস মিল মুসলিম যুগকে সমালোচনা করেছেন, এটাকে তিনি অন্ধকার যুগ বলেছেন। কাজেই মুসলিম যুগে প্রগতিশীলতা স্তব্ধ হয়েছে। যেটা রবীন্দ্রনাথ বলেছে, বিদেশিদের লেখা ইতিহাসে কেবল তাদেরই ধুলি উড়িয়েছে, সেখানে ভাইয়ে ভাইয়ে বাবা ছেলেতে সিংহাসন লইয়া কাড়াকাড়ি, সিংহাসন লইয়া হানাহানি, তাহারই ইতিহাস বর্ণিত হয়েছে। বস্তুত আমরা দেখতে পাচ্ছি জেমস মিল তৃতীয় যে যুগটির কথা লিখছে, ব্রিটিশ যুগ, এটা কিন্তু খ্রিস্টান যুগ লেখা উচিত ছিল। জেমস মিল কিন্তু খ্রিস্টান যুগ লিখলেন না, তিনি লিখলেন ব্রিটিশ যুগ। অর্থাৎ ব্রিটিশদেরকে তিনি ধর্মের দ্বারা স্কেলাইজেশন বা ধর্মের দ্বারা আবদ্ধ না করে তাদেরকে তিনি জাতির দ্বারা উল্লেখ করালেন। প্রিয় শিক্ষার্থী, হিন্দু যুগ তার ডিউরেশনটা কি ছিল? হিন্দু যুগের ডিউরেশন ছিল সভ্যতার উষালগ্ন থেকে ইউরোপেরই মতন সেই খাদ্য সংগ্রহকারী মানুষ, আদিম মানুষ থেকে এইটা ছিল 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। সকলে লিখে নিও 1206 কেন? কারণ 1206 সালে ঘটল আর একটা দৈব দুর্বিপাক। কি সেই দৈব দুর্বিপাক? এসো আমরা দেখে নিই। এই হচ্ছে দিল্লি, এই হচ্ছে উত্তর পশ্চিম ভারত, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার। এই নর্থ ওয়েস্টার্ন অর্থাৎ উত্তর পশ্চিম ভারত দিয়ে অতীতকাল থেকে ভারত বৈদেশিক শত্রুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আজকেও ভারত পাকিস্তানের দ্বারা আক্রান্ত হচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে। আজকেও ভারতবর্ষের কাশ্মীর আক্রান্ত হচ্ছে। আজকেও আজাদ কাশ্মীরের দাবি উঠছে এই উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে। বারে বারে ভারত আক্রান্ত হয়েছে। সেদিন আমরা দেখতে পাচ্ছি এই পথে ভারতকে আক্রমণ করেছে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি তিনি তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে ভারতের দিল্লি ও আজমিরের চৌহান বংশীয় রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করে দখল করেছে দিল্লির মসনাদ। 1206 খ্রিস্টাব্দে শুরু হয়েছে মুসলিম যুগ, শুরু হয়েছে সুলতানি যুগ, শুরু হয়েছে মুসলিম শাসনের। এবং এই 1206 খ্রিস্টাব্দকে জেমস মিল, আমি নয়, জেমস মিল এটাকে বলছে হিন্দু যুগের সমাপ্তি। অর্থাৎ 1206 এর আগে হিন্দু শাসকরা শাসন করেছে। যদিও এখানে বলে রাখা দরকার 1206 এর আগে অনেক অহিন্দু শাসকও শাসন করেছে। যেমন আমরা বলতে পারি চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন জৈন ধর্মের অনুসারী। আমরা বলতে পারি দ্য লাইট অফ এশিয়া বা এশিয়ার আলো গৌতম বুদ্ধের কথা। গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের অনুসারী। আমরা কনিষ্কের কথা বলতে পারি, আমরা বলতে পারি বিম্বিসারের কথা। এরা প্রত্যেকেই কিন্তু হিন্দু ছিলেন না। কিন্তু জেমস মিল তার গ্রন্থে এই টাইম পিরিয়ডটাকে তিনি হিন্দু পর্ব বলেই উল্লেখ করেছেন এবং তিনি বলছেন যে এই পর্বের পরে শুরু হচ্ছে মধ্যযুগ। তাহলে মধ্যযুগ বা মুসলিম যুগ শুরু হচ্ছে 1206 থেকে, শেষ হচ্ছে 1707 খ্রিস্টাব্দে। তাহলে 1206 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে সুলতানি যুগে শুরু হলো। সুলতানি যুগের 5খানা রাজবংশ ছিল, প্রত্যেকে লিখে নিও কি কি। নাম্বার 1, প্রথমে ছিল দাস বংশ, 1206 থেকে 1290। 1290 দাস বংশের পতন হলো, শুরু হলো খলজি বংশের। 1290 থেকে দিল্লি সুলতানি শাসক রূপে খলজিরা শাসন শুরু করলো। 1290 থেকে 1320 পর্যন্ত খলজি বংশ। 1320 থেকে শুরু হলো তুগলক বংশের। তুগলক বংশের পরে দিল্লি সিংহাসনে আসলো সৈয়দ বংশ। সৈয়দ বংশের পরে লোদি বংশ। তাহলে 1206 থেকে 1526 এই টাইম পিরিয়ডে ভারতের ইতিহাসে মুসলিম শাসক, তুর্কি মুসলিম শাসক, আফগান মুসলিম শাসক, আমরা দেখতে পাচ্ছি মধ্য এশিয়া থেকে আগত মুসলিম শাসকরা ভারত শাসন করেছে। বেসিক্যালি 5খানা রাজবংশ, অর্থাৎ দাস বংশ, তারপরে আমরা দেখতে পাচ্ছি খলজি বংশ, তারপরে তুগলক বংশ,
সৈয়দ বংশ, লোদি বংশ। এবং 1526 খ্রিস্টাব্দে ভারতের ইতিহাসে শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যার নাম মুঘল যুগ। এবং এই 1226 থেকে যে মুঘল যুগে শুরু হলো, তার সমাপ্তি ঘটল 1707 খ্রিস্টাব্দে, অর্থাৎ ঔরঙ্গজেবের মৃত্যু। শেষ মুঘল সম্রাট ঔরঙ্গজেব। শেষ নয়, ঔরঙ্গজেবের পরেও মুঘল সাম্রাজ্যের ক্ষীণ অস্তিত্ব ছিল, যেটাকে বলা হচ্ছে লেটার মুঘল বা পরবর্তী মুঘল সাম্রাজ্য। সে বিষয়ে আমরা আসবো না বা পরে আলোচনা করব। 1707 পর্যন্ত মধ্যযুগ, এটা জেমস মিল বলছে। এবং জেমস মিল বলছে 1707-এর পর থেকে শুরু হচ্ছে আধুনিক যুগ বা মডার্ন ইন্ডিয়া। প্রিয় শিক্ষার্থী, মিস্টার জেমস মিল, হি ওয়াজ এ ব্রিটিশ হিস্টোরিয়ান। মিস্টার জেমস মিল, ভিনসেন্ট স্মিথ, দে ওয়ার অ্যাবসলুটলি ব্রিটিশ হিস্টোরিয়ান। তারা ইংরেজ ঐতিহাসিক এবং তাদের সবকিছুকেই আমরা বিনা দ্বিধায় মেনে নিতে পারি না। এবং আমরা দেখতে পাচ্ছি যে 1206 খ্রিস্টাব্দের পরে ভারতবর্ষে ইন্দো ইসলামীয় সংস্কৃতির বিকাশ ঘটছে। অর্থাৎ মধ্য এশিয়া থেকে ইসলামী শাসকরা যে সংস্কৃতি, যে কৃষ্টি, যে কালচার নিয়ে এসছে, সেই কালচারের সঙ্গে ভারতবর্ষের যে হিন্দু কালচার, এই দুটোর মিলন ঘটে এক মিশ্র সংস্কৃতি তৈরি হলো, যার নাম ইন্দো ইসলামীয় সংস্কৃতি বা ইন্দো ইসলামীয় কালচার। অর্থাৎ এই দুই সংস্কৃতির বন্ধুত্ব বা মিলন ঘটল 1206-এর পরে। কিন্তু those who were belongs to nationalist historian, যারা জাতীয়তাবাদী ঐতিহাসিক, তারা কিন্তু জেমস মিলের এই বিভাজনটাকে মেনে নিলেন না। যারা জাতীয়তাবাদী ঐতিহাসিক তারা কি বললেন? যারা জাতীয়তাবাদী ঐতিহাসিক তারা বললেন যে হ্যাঁ, এটা ঠিক যে ভারতের ইতিহাসের যুগ বিভাজন দরকার, কিন্তু যে যুগ বিভাজন জেমস মিল করেছেন সেটি কাঙ্ক্ষিত নয়। তাই তারা যে যুগ বিভাজনটা করলো, আমাদের যারা দেশীয় হিস্টোরিয়ান অর্থাৎ ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান, আমরা একটু দেখে নিই তারা কি বলতে চাইলেন, তারা কি করতে চাইলেন। আমরা খুব সহজে এখানে উপস্থাপিত করব, আশা করছি তোমাদের মনে থাকবে। তাহলে ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান তারাও ইউরোপের ইতিহাসের মতন ভারতের ইতিহাসকে তিনটে যুগে ভাগ করলো। একটা হচ্ছে প্রাচীন যুগ, দুই হচ্ছে মধ্যযুগ, তিন হচ্ছে আধুনিক যুগ। তাহলে কি কি? প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। তাহলে প্রাচীন যুগটা কোথা থেকে ছিল? সভ্যতার আদিম মানুষ মেহেরগড়, হরপ্পারও আগে থেকে শুরু করে 1206 পর্যন্ত হচ্ছে তোমার প্রাচীন ভারত, অর্থাৎ তুর্কি মুসলিম শাসন শুরুর সময় পর্যন্ত হচ্ছে প্রাচীন ভারত। মধ্যযুগটা হচ্ছে 1206 থেকে তারা বলছে 1707 বা 1757, অর্থাৎ 1757 খ্রিস্টাব্দে কি হয়েছিল? পলাশির যুদ্ধ। 1707 খ্রিস্টাব্দে কি হয়েছে? ঔরঙ্গজেবের মৃত্যু। আবার আমরা দেখতে পাচ্ছি যে তোমার 1707 বা 1757 পর থেকে শুরু হচ্ছে মডার্ন ইন্ডিয়া বা আধুনিক যুগ। এটা ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানরা বললেন। ন্যাশনালিস্ট হিস্টোরিয়ানরা বলছেন যে ইংরেজরা হোয়াইট ম্যানস বার্ডেন থিওরি, অর্থাৎ সাদা চামড়ার মানুষের দায়বদ্ধতা, আমরা ভারতীয়, আমাদেরকে তারা বর্বর, অসভ্য, নেটিভ, আনকালচারাল মনে করত। তারা ছিল সাদা চামড়ার মানুষ, তাই তারা আমাদেরকে সভ্য সংস্কৃতি দিতে এসছে বলে তারা দাবি করেছে। তারা দাবি করছে। কিন্তু আমাদের যারা ন্যাশনালিস্ট হিস্টোরিয়ান তারা তাদের লেখনীর মধ্য দিয়ে বোঝালেন যে আমাদের যা আছে তা ইংরেজদের থেকে কোনো অংশেই কম নয়। অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান, বিজ্ঞান প্রভৃতি বিষয়ে
প্রাচীন ভারত থেকে বা আমাদের ভারতীয় ঋষি মনীষী সনাতন হিন্দু বা সনাতন সংস্কৃতি যে শিক্ষা রেখেছে তা কোনো অংশেই কম নয়। ডক্টর রমেশচন্দ্র দত্ত আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভেন্ট ছিলেন রমেশচন্দ্র দত্ত। তিনি ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ। তিনি লিখলেন বিখ্যাত বই দ্য ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া। দ্য ইকোনমিক্স হিস্ট্রি অফ ইন্ডিয়া এই বইটি লিখলেন রমেশচন্দ্র দত্ত এবং এই বইটি লিখে তিনি প্রমাণ করলেন কিভাবে ইংরেজরা আমাদের দেশের অর্থ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে চলে গেছে এবং তিনি দেখালেন আমাদের দেশে কি পরিমাণ সম্পদ ছিল, আমাদের দেশের মানুষরা তাদের পরিশ্রমের মধ্য দিয়ে কি বিপুল ঐশ্বর্য তৈরি করেছিল যা ইংরেজরা লুণ্ঠন করে নিয়ে চলে গেছেন। পরবর্তীকালে আমরা দেখব যে যদুনাথ সরকার, হি ওয়াজ অ্যানাদার প্রমিনেন্ট হিস্টোরিয়ান, অফকোর্স ন্যাশনালিস্ট। যদুনাথ সরকার তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে শিবাজি অ্যান্ড হিজ টাইম। এই গ্রন্থে যদুনাথ সরকার তিনি প্রাচীন ভারতের শাসকদেরকে তাদের গৌরব গাথাকে তুলে ধরলেন এবং যদুনাথ সরকারকে বলা হয় মুঘল যুগের কলম্বাস, অর্থাৎ যে ইসলামিক শাসন সুলতানি এবং মুঘল যুগ, এই ইসলামিক কাল পর্বের উপরে সব থেকে তথ্যপূর্ণ যিনি যদি কেউ লিখে থাকেন সেটা যদুনাথ সরকার এবং তার বিখ্যাত গ্রন্থ শিবাজি অ্যান্ড হিজ টাইম। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে শিবাজি অ্যান্ড হিজ টাইম। শিবাজি অ্যান্ড হিজ টাইম, তোমরা নামগুলো লিখে নিও। শিবাজি SHIVAJI, শিবাজি অ্যান্ড হিজ টাইম। এই গ্রন্থে তিনি দেখালেন শিবাজির মতন যিনি সনাতনপন্থী একজন শাসক কত বীর বিক্রমে তিনি তার কৃতিত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি কখনোই মুঘলদের কাছে মাথা নত করেননি। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মুঘল শাসক ও শোষকদের বিরুদ্ধে তার সংগ্রাম অতিবাহিত করেছেন। এবং মিস্টার যদুনাথ সরকার তিনি বলছেন ভারতবর্ষে আধুনিক যুগের শুরু হয়েছে 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। 1757 খ্রিস্টাব্দের 23শে জুন। অনেক ক্ষেত্রে এইটাও আসে ডেটটা। পলাশির যুদ্ধের মধ্য দিয়ে ভারতে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠা হলো, এই শাসনের মধ্য দিয়ে ভারতবর্ষে শুরু হয়েছে আধুনিক যুগের, ঘুচে গেছে অন্ধকার। এবং তিনি মনে করছেন ইট ওয়াজ এ ব্রেক উইথ দ্য পাস্ট, অর্থাৎ পূর্বের শাসনের থেকে খ্রিস্টান শাসন বিচ্ছিন্ন, অর্থাৎ ব্রেক উইথ দ্য পাস্ট, অতীত থেকে বিচ্ছিন্ন এক নতুন শাসনের সূচনা করেছেন বলে তিনি অভিমত ব্যক্ত করছেন। ডক্টর রমেশচন্দ্র মজুমদার তিনি আরেকজন বিশিষ্ট ইতিহাসবিদ, জাতীয়তাবাদী। তিনি তার বিখ্যাত গ্রন্থ হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপল, হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপল, এই গ্রন্থটি 11টি খণ্ডে বিভক্ত ছিল। এই গ্রন্থে তিনি প্রাচীন ভারত থেকে শুরু করে একেবারেই আধুনিক কাল পর্যন্ত ভারতের ইতিহাসকে তিনি সুনিপুণভাবে তুলে ধরেছেন। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের উপরে তিনি আলোকপাত করেছেন। তিনি সেখানে দেখিয়েছেন যে ভারতীয়দের উল্লেখযোগ্য বীরত্বের দিকগুলি। কোনো অংশেই ভারতীয়রা ইউরোপীয়দের থেকে, ব্রিটিশদের থেকে কমতি ছিল এটা বলা যায় না। তারা তাদের লেখা যুক্তি তর্কের মধ্য দিয়ে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, যেটা বঙ্কিমচন্দ্র মহোদয় বলছিলেন ভারতীয়দের বাংলার ইতিহাস কই, বাংলার ইতিহাস বাঙালিকেই লিখতে হবে। বস্তুত রমেশচন্দ্র মজুমদার, যদুনাথ সরকার, রমেশচন্দ্র দত্ত তাদের লেখনীর মধ্য দিয়ে তারা ভারতীয় তথা বাংলার সেই অতীত গৌরবকে প্রকাশিত করবার প্রয়াস করেছেন। বিশিষ্ট ইতিহাসবিদ H.C. রায়চৌধুরী, অর্থাৎ যার পুরো নাম হেমচন্দ্র রায়চৌধুরী, তিনি মহাভারতের সময়কাল থেকে শুরু করে মহাভারত একদম সভ্যতার বলা যেতে পারে সূচনার কিছু পরের, যে যখন মহাভারত রামায়ণ লেখা হচ্ছে সেই সময়কাল থেকে গুপ্ত যুগের সময়কাল পর্যন্ত তিনি প্রাচীন ভারতের গৌরব উজ্জ্বল ইতিহাসকে উদ্ঘাটন করেছেন।
উদ্ঘাটন করেছেন আমাদের অতীত বীর গাথাকে, উদ্ঘাটন করেছেন আমাদের পূর্বপুরুষের মহান কৃতিত্বকে, এবং সেটাকে তিনি প্রকাশ করেছে বিশ্ববাসীর সামনে। আমাদের অতীত গৌরবকে তিনি উপস্থাপিত করেছে সভ্য পৃথিবীবাসীর সামনে। তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তিনি তার অভিমত পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, পলিটিক্যাল হিস্ট্রি অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, এই গ্রন্থটি এইচ সি রায়চৌধুরীর লেখা গ্রন্থ। এই গ্রন্থে প্রাচীন ভারতের গৌরব উজ্জ্বল দিকটি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনার শেষ লগ্নে চলে এসেছি, আমাদের আলোচনার অন্তিম লগ্নে আমরা আছি। এখানে আমরা বলবো রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের কথা। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বনগাঁর মানুষ ছিলেন, এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি প্রাচীন ভারতীয় সভ্যতাকে বিশ্বমঞ্চে উপস্থাপিত করেছেন। কিভাবে? আমাদের যে ভারতবর্ষের কথা আমরা বলছিলাম, যে এই যে উত্তর পশ্চিম ভারত, এই উত্তর পশ্চিম ভারতবর্ষে আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে এক উন্নত সভ্যতার বিকাশ ঘটেছিল, যে সভ্যতাকে আমরা হরপ্পা সভ্যতা বলছি। এই হরপ্পা সভ্যতার একটি কেন্দ্র মহেঞ্জোদারো, যেটিকে 1922 সালে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় আবিষ্কার করলেন। তাহলে তোমরা প্রত্যেকে লিখে নিও, 1922 সালে বিশিষ্ট ইতিহাসবিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায় উত্তর পশ্চিম ভারতের সীমান্তে মহেঞ্জোদারো, যেটা বর্তমানে পাকিস্তানের মধ্যে পড়ছে, এই মহেঞ্জোদারো সভ্যতার আবিষ্কার করলেন। এবং এই মহেঞ্জোদারো সভ্যতা যখন আবিষ্কৃত হলো, তখন প্রাচীন ভারতবর্ষের যে গৌরব, আমাদেরও প্রাচীন ইউরোপের যেমন গৌরব রয়েছে অতীত, কি অতীত? প্রাচীন ইউরোপীয় সভ্যতার গৌরব হচ্ছে প্রাচীন রোমান ও প্রাচীন গ্রিস সভ্যতা, গ্রিসের সভ্যতা। গ্রিস আর রোমের সভ্যতা অনেক উন্নত ছিল, যা ইউরোপের সভ্যতাকে আলোকিত করেছে। তারা দাবি করে তাদের অতীত হেরিটেজের দিকটিকে। আমরা ভারতীয়, আমাদেরও সেই প্রাচীন সভ্যতা হচ্ছে হরপ্পা, আমাদেরও সেই প্রাচীন সভ্যতা হচ্ছে মহেঞ্জোদারো, যে দিকটিকে আমরা উল্লেখ করতে পারি। এবং রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কার করে সমগ্র বিশ্ববাসীর সামনে তিনি প্রমাণ করলেন যে ভারতীয়রা অপাঙ্ক্তেয় নয়, ভারতীয়রাও ইউরোপীয়দের মতন এক ঐতিহ্যের ধারক ও বাহক। ভারতীয় সভ্যতা ট্র্যাডিশনাল, চিরপ্রবাহমান একটা সভ্যতা, এর ক্ষয় নেই, বিনাশ নেই, এ শাশ্বত, যেমন গ্রিস ও রোমের সভ্যতা ছিল। এবং তার বিখ্যাত গ্রন্থ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে দ্য পাল অফ বেঙ্গল, অর্থাৎ বাংলার যে পাল শাসনকালের কথা তোমরা পড়েছো, ধর্মপাল, দেবপাল, মহিপাল, তাদের কথা তোমরা পড়েছো। এবং আমরা দেখব যে বাংলার যে পাল শাসনকাল ছিল বাংলার ইতিহাসে, তা অত্যন্ত সমৃদ্ধ একটা যুগের সূচনা করেছিল। এবং এই পাল শাসনকালে আমরা দেখতে পাচ্ছি তক্ষশিলা, বিক্রমশিলা নামে একাধিক বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয়েছে, যে বিশ্ববিদ্যালয়গুলোতে পৃথিবীর অন্যান্য দেশ থেকে শিক্ষার্থীরা পড়তে এসছে, জ্ঞান নিতে এসছে। ভারত থেকে সেই শিক্ষা পৃথিবীর অন্যান্য দেশে সঞ্চারিত হয়েছে ভারতের ট্র্যাডিশনাল হিন্দুইজম, সঞ্চারিত হয়েছে ভারতের অতীত গৌরব। এবং আমরা দেখতে পাচ্ছি যে একদম শেষ পর্বে আমরা কাশীপ্রসাদ জয়সওয়ালের কথা বলবো। শেষে আমরা ইতিহাসবিদ কেপি
কেপি জয়সওয়াল, যার বিখ্যাত কাশী প্রসাদ জয়সওয়াল, পুরো নামটা তোমরা লিখে নিও, যার বিখ্যাত বই হচ্ছে হিন্দু পলিটি। এই হিন্দু পলিটি গ্রন্থটিতে তিনি প্রাচীন ভারতের গণ ও সংঘ নিয়ে তার গবেষণালব্ধ জ্ঞানের কথা বলেছেন এবং এখানে তিনি প্রজাতন্ত্র নিয়ে আলোচনা করেছেন। প্রাচীন গ্রিস ও রোমে যেমন প্রজাতন্ত্রের অস্তিত্ব ছিল, যেমন প্রজাতন্ত্রের প্রজাতন্ত্র ছিল, তেমনই কিন্তু তিনি কেপি জয়সওয়াল তিনি প্রাচীন ভারতবর্ষের গণ ও সংঘ নামক যে প্রতিষ্ঠানগুলো ছিল এইগুলির মধ্যেও যে প্রজাতান্ত্রিক বা গণতান্ত্রিক যে ভাবধারা ছিল সেটাকে তিনি উত্থাপিত করেছেন, প্রকাশ করেছেন। এবং আমরা দেখব যে এটির ফলে ইংরেজরা তারা আমাদের দেশে আসবার পরে ইংরেজরা যে দাবি করেছিল ভারতীয়রা বর্বর বা ভারতীয়রা অজ্ঞ, ভারতীয়রা সিভিলাইজেশন সম্পর্কে আধুনিকতা সম্পর্কে জানে না, প্রজাতন্ত্র কি গণতন্ত্র কি এ বিষয়ে ভারতীয়দের যে সেন্স নেই বা তাদের দুর্বলতা রয়েছে, এই বিষয়গুলো আমাদের ন্যাশনালিস্ট বা জাতীয়তাবাদী ঐতিহাসিকরা তারা তাদের ক্রিয়াকলাপের মধ্য দিয়ে খর্ব করেছে বা প্রতিষ্ঠা করেছে যে ভারতীয় সভ্যতা ভূমিহীন নয়, ভারতীয় সভ্যতা ভাসমান সভ্যতা নয়, ভারতীয় সভ্যতার একটা বেস রয়েছে, ভারতীয় সভ্যতার একটা ভিত্তি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমাদের ইতিহাসের কাল চেতনা বা ইতিহাসের আমাদের সংসদ নির্ধারিত যে টপিকসটা রয়েছে, যে ইতিহাসের কাল বিভাজন বা পিরিয়ডাইজেশন অফ হিস্ট্রি অ্যান্ড ক্রোনোলজি যে আলোচনা আজ আমরা এখানে করলাম, এই আলোচনার মধ্য দিয়ে আমরা প্রাচীন ইউরোপীয় সভ্যতা একই সঙ্গে তার পাশাপাশি প্রাচীন ভারতীয় সভ্যতা, এই দুটো সভ্যতার অবস্থান দুই স্কেলের মধ্য দিয়ে আমরা দেখাতে সমর্থ হলাম। আমরা তোমাদের কাছে উপস্থাপিত করলাম পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে যে এই দুই সভ্যতার মধ্যে কতটা মিল বা কতটা অমিল রয়েছে। একই সঙ্গে আমরা এটা তোমাদেরকে আজকে জানানোর জন্য সচেষ্ট হলাম যে ভারতীয় সভ্যতা অভিভাবকী নয়, ভারতীয় সভ্যতার একটা সুদূর অতীত রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমাদের ক্লাস থেকে সমৃদ্ধ হয়েছ এবং এভাবেই তোমরা সংসদের ক্লাসগুলোকে সুসম্পন্ন করতে থাকো। আমরা আরও যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোর মধ্য দিয়ে অন্যান্য টপিকসগুলো তোমাদের সামনে উপস্থাপিত করব। নমস্কার, সবাই ভালো থেকো। সকলের জন্য, সমস্ত শিক্ষার্থীদের জন্য রইল শুভকামনা এবং শুভেচ্ছা।